আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে অবগত আছেন 1 আগস্ট অর্থাৎ 1 আগস্টে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন হান্নান মাসুদ, সমন্বয়ক হয়ে তিনি আগে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা হচ্ছিল। আর এদিকে তারা বলছে যে কোনো পরিকল্পনা ছিল না ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপদেষ্টা বানানোর জন্য। তাহলে কি শেখ হাসিনা যে বলেছেন যে মেটিকুলাসলি প্ল্যান চলছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিভাবে বাংলাদেশের সরকারের পদ দখল করা যায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো যায়, তাহলে কি সেটাই সত্যি হতে যাচ্ছে? এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আব্দুল হান্নান মাসুদ তিনি সমন্বয়ক হয়ে যে গোপন কথাগুলো বলে দিয়েছিল আন্দোলনের সময় কার কার সাথে কথাবার্তা হতো সে বিষয়ে, এবং শেখ হাসিনা তিনার দোষ কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপিয়ে দিয়েছেন এবং এগুলাকে মেটিকুলাসলি প্ল্যান বলেছেন। আসুন না টেনে যুক্তি সহকারে সেই বক্তব্যগুলো দেখে এরকম ছিল না, এমন না যে আমরা মিটিং করে ডিসিশন নিয়েছি যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানো হবে বা এরকম কিছু। 1 আগস্ট মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। আমাকে ফ্যাসিবাদ বলা হয়, আমি নাকি খুনি গণহত্যাকারী। আমার প্রশ্ন এখানে, আবু সাইদকে হত্যা করেছে কে? মুগ্ধ সহ যে ছেলেরা নিহত হয়েছে তাদের হত্যা করেছে কে? আমি যদি বলি এটা ইউনূসের মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ, কারণ যে বুলেট দিয়ে তাদের হত্যা করা হয়েছে। আর আবু সাইদের শরীরে তো কোনো মেটাল বুলেট ছিল না, সে মাথার আঘাতে মারা গেছে, কিন্তু তাকে সময়মতো চিকিৎসা নিতেও দেয় নাই, তাদের লাশ দরকার ছিল। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। কিংবা হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থা রয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ আইন শৃঙ্খলা তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে তখন বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরেই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি যার ভিতরে রেকর্ডিং গুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টা কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্র বিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল, এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল। এবং এর যতগুলো পরিকল্পনা, সব পরিকল্পনাও তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল। এবং আমরা টকিং এ আমরা সমস্ত এভিডেন্স গুলো তাদের তাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে। জেলখানা, এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছিল, পালিয়ে গেছে, কথা আমি বলতেছি না, চলে গেছিল। এবং জেলখানাটা আক্রমণ করেছে, ওখানে 85টা অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে। এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা 2 দিন ধরে ফাইট করেছে, একদম গোলাগুলো, ওপেন গোলাগুলো। ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায়, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় সেনা চিফ সহ, আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন যে এপিসির কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে। এপিসি কিন্তু হেভি একটা ডিভাইস, রাইট কন্ট্রোল করার জন্য বা অপোনেন্টদেরকে গার্ড করার জন্য, সেটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে। তারপরে জেলখানা যে হেভি আর্মস গুলো ছিল, যেগুলো এসএমজি ছিল, চাইনিজ রাইফেল ছিল, সেগুলো দিয়ে কিন্তু তারা ফাইট করেছে। এখন কারা ফাইট করেছে আপনারা খুব ইন্টারেস্টিং দেখেন, যে জেলখানা যারা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে অঞ্চলের খুব বয়স্ক মানুষজন কিন্তু, এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে। আমরা অনেকগুলো কে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছি, আমরা পিক করে ফেলবো, অনেকগুলো পিক করে ফেলছি। তারা কিন্তু জেলখানাতে দীর্ঘদিন ছিল। সুতরাং জেলের ভিতরে কোথাও উইকনেস আছে, জেলের ভিতরে কি ধরনের আসামিগুলো আছে তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেনস্ট অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে, এবং সেই উইপন্স গুলো লাগবে, সেই উইপন্স গুলো দিয়ে কিন্তু তারা একটা রীতিমতো একটা ব্যাটেল করেছে। তার মানে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীরা, নৈরাজ্যকারীরা একটা ব্যাটেল করেছে। এই ব্যাটেলের সঙ্গে তো আলটিমেটলি কোটা বিরোধীদের কোনো সম্পর্ক রাখতে পারে না, এবং কোনো ছাত্রী কিন্তু এর মধ্যে ছিল না। প্রায় 8 থেকে 10,000 মিলিয়ে জেলখানা ভেঙে এই নৈরাজ্যতা সৃষ্টি করেছে। এবং মজার বিষয় দেখেন, আজকে পর্যন্ত আমরা মাত্র জেলখানা থেকে যে 826 জন চলে গেছে, তার মধ্যে আজকে পর্যন্ত আমাদেরকে অ্যারেস্ট করতে হচ্ছে জনাভিষেক, বাকি 400-র উপরে তারা কিন্তু সারেন্ডার করছে। এবং আজকে প্রায় 230 জন আসছে, কালকে 158 জন আসছে, এসে কোর্টে স্বেচ্ছা আসছে, বলছে আমরা পালাতে চাইনি।
আমরা এখান থেকে পালাতে চাইনি। আমাদের মাঝে আমাদেরকে চাপাতি ধরেছে, লাঠি দিয়ে পিটিয়ে বলছে তুই এখান থেকে যা, না হলে তোকে এখনই মেরে ফেলবো। তখন আমরা বাধ্য হয়ে জেলখানাতে গেছি। তার মানে জেলে থেকে যারা চলে গেছে তারা কিন্তু বেশিরভাগই স্বেচ্ছায় তারা যায়নি, বাধ্য হয়ে গেছে। আর স্বেচ্ছায় গেছে কারা? যারা ডাকাত, যারা কনভিক্টেড মামলার আসামি, ওখানে 9 জন জঙ্গি ছিল, তারা কিন্তু স্বেচ্ছায় গেছে। অর্থাৎ জেলখানার ভিতরে যারা দাগি আসামি, যারা অস্ত্র চালিয়ে অভ্যস্ত, তাদের সঙ্গে। এছাড়াও অনেক পুলিশ সুপার, পুলিশ কমিশনার অর্থাৎ অনেক দায়িত্ববান অফিসার ইতিমধ্যে তার কর্তব্যরত সদস্যের জন্য গণমাধ্যমে কান্না করেছেন। তারা জানিয়েছেন, আমরা সরকারের অধীনে থেকে কাজ করেছি, অথচ তারা আমার সাথী ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা মানুষের জন্যই কাজ করি। হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা। আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পোড়া হচ্ছিল, তারা একেবারে কোনো একটা স্বর্গীয় দূত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে। তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে, যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে, আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনো আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি, এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি, তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে, এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্য। আমি নাকি খুনি, গণহত্যাকারী। আমার প্রশ্ন এখানে, আবু সাইদকে হত্যা করেছে কে? মুগ্ধ সহ যে ছেলেরা নিহত হয়েছে তাদের হত্যা করেছে কে? আমি যদি বলি এটা ইউনূসের মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ, কারণ যে বুলেট দিয়ে তাদের হত্যা করা হয়েছে। আর আবু সাইদের শরীরে তো কোনো মেটাল বুলেট ছিল না, সে মাথার আঘাতে মারা গেছে, কিন্তু তাকে সময়মত চিকিৎসা নিতেও দেয় নাই। তাদের লাশ দরকার ছিল, লাশ ফেলে মানে সরকার পতন করবে, আর সেই লাশটা তারা এমনভাবে ফেলেছে এবং তারপর যে প্রচার করে, হ্যাঁ এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে, আমার নিজেরও খারাপ লেগেছে। তাই 6 জন যখন মারা গেল, আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। এই এনকোয়ারি কমিটির মাধ্যমে আমরা এটাই বের করতে চাচ্ছিলাম যে এই হত্যাকাণ্ড কেন ঘটলো। আর যে বুলেট, এটা তো ইউনূসের একজন উপদেষ্টাই বললেন যে এই বুলেট তো পুলিশ ব্যবহার করে না, তো এই বুলেট আসলো কোত্থেকে? তারই কথা ছিল যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র উদ্ধার করতে হবে। আমার প্রশ্ন, আজ পর্যন্ত কি সেই অস্ত্র উদ্ধার করা হয়েছে? উদ্ধার করা হয়নি। কেন হয়নি? এই প্রশ্নের জবাব তো ইউনূসকে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে, আইন উপদেষ্টাকে দিতে হবে, সমন্বয়কদের দিতে হবে। কেন এই যে বুলেটগুলি যাদের আহত নিহত করেছে, সেই বুলেট বা সেই রাইফেল যাদের হাতে, সেই অস্ত্রধারীদের কেন অস্ত্র উদ্ধার করা হলো না? একের পর এক পুলিশ হত্যা করা হয়েছে, বিচার হবে না, পুলিশ মেরে পা বেঁধে ঝুলে রাখা হলো, থানা লুট হয়েছে। এই থানায় যে প্রায় 7-8 হাজার অস্ত্র চুরি হয়ে গেল, মাত্র 1000 অস্ত্র উদ্ধার হলো, কেন বাকি অস্ত্র উদ্ধার হচ্ছে না? আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই, ঘরে ঢুকেই লুটপাট, ডাকাতি, তারপর আগুন দিয়ে পোড়ানো। আর এই সমন্বয়ক ছাত্র নামধারী, তাদের হাতে অস্ত্র, লাঠি, সোঁটা নিয়ে তারা শিক্ষকদের লাঞ্ছিত করা, চিফ জাস্টিস থেকে শুরু করে সমাজের এমন কোনো স্তরে নাই যাদেরকে তারা লাঞ্ছিত না করেছে, তাদের পদত্যাগে বাধ্য করায়। ছাত্রছাত্রীরা শিক্ষকদের জোর করে পদত্যাগ করে, তাদেরকে অপমান করে। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা কী? সরকারি অফিসাররা, তাদের উপরে যে জুলুম, সেটাও কিন্তু তারা কম যাচ্ছে না। গত 15 বছরে যারা কর্মরত, যাদের মাধ্যমে দেশকে এত দ্রুত উন্নতি করলাম, তাদের উপরে এখন আঘাত। তাদের প্রায় 53 জন সচিবের বিরুদ্ধে মামলা, এমনকি মন্ত্রীদের পিএস এপিএস যারা ছিল তাদেরকে মামলা দেওয়া, ওএসডি করা বা তাদের চাকরি থেকে বের করে দেওয়া, সিনিয়র অফিসারকে মানে তাদের দুদক দিয়ে হয়রানি করা, ডিসি এসপি সহ সকল অফিসার, তাদের উপরে জুলুম। তারা তো চাকরি করেছে সেনাবাহিনীতে, এটাই সবচেয়ে দুঃখজনক। যারা আমার প্রতিরক্ষা বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, সেখানে যে সমস্ত অফিসাররা দায়িত্ব পালন করেছে, আজকে তাদেরকেও হয়রানি করা হচ্ছে, অপমান করা হচ্ছে, তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত, তাদের বিরুদ্ধে মামলা।
এবং আইসিটিতে সেনাবাহিনীর সদস্যদের কেন মামলা হবে আর কেন বিচার হবে? এ অধিকার কে দিয়েছে? সেনা আইন আছে, যদি তারা অপরাধ করে সেটা সেখানে দেখবে, কিন্তু সেটা সেনাবাহিনী দেখবে, সশস্ত্র বাহিনী দেখবে। আর তাছাড়া তারা তো ডিউটি করেছে, এদের ডিউটিতে কার কখন কোন ভূমিকা নিতে হবে এটা তো তার রুলস অফ বিজনেস আছে, তার ওয়ার্কিং যে শিডিউল থাকে তার মধ্যেই দেওয়া আছে কোন অবস্থায় তাদের কোন পদক্ষেপ নিতে হবে। তা তাদেরকে দোষী করতে হবে কেন? আর যারা আজকে মব জাস্টিসের নামে পিটিয়ে মানুষ হত্যা করছে, আওয়ামী লীগের নেতা কর্মী, মা বোন, পুলিশ, এরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যে হত্যা করা হলো তাদের বিচার হবে না, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। 15 জুলাই থেকে যখন লাশ পড়তে শুরু করলো, যখন একটা জায়গায় আগুন দেওয়া শুরু হলো এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আর বিচার হবে না। অর্থাৎ সেই সময় যারা নিহত হয়েছে, হত্যা হয়েছে, তাদেরকে তাদের আত্মীয়স্বজন কেউ বিচার পাবে না, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি। তো এইসব অপরাধীদের দায় মুক্তি দেওয়া হবে। আর দায়িত্ব পালন করতে যেয়ে যদি কোনো ঘটনা ঘটে তার জন্য সাজা হবে, এটা কোন ধরনের কথা? এই দুমুখ নীতি হবে কেন? অবশ্যই যারা দায়ী তাদের বিচার হতে হবে। দায় মুক্তি কাদের দেয়? যারা অপরাধী দায়ী। এটাও এক ধরনের এভিডেন্স। যে মেয়েগুলি আন্দোলন করেছে, হ্যাঁ, রাত 12টা পর্যন্ত আন্দোলন করেন, তারা রাজাকারের নাতিপুতি সেই স্লোগানও দেয়। আর আমি এদিক থেকে, আর আমার পদত্যাগ চাই, আর আমি এদিক থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করি। আজকে তাদের অবস্থাটা কি? এখন মেয়েরা বাইরে বেরোতে পারে না। কয়দিন আগেও একটা মেয়েকে কীভাবে লাঞ্ছিত করেছে। আজকে চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট, ডাকাতি, যে ডাকাতের রাজত্ব। হ্যাঁ, ইউনূস ডাকাতি করেই ক্ষমতা এসেছে, আর ওই চক্রান্ত করে ক্ষমতা এসেছে। সেই ইউএসএডের টাকা, তার নিজের পাচার করা টাকা, সেগুলি নিয়ে এসে সে এই চক্রান্ত করে ক্ষমতায় বসছে। এবং যাদেরকে ছেড়ে দিয়েছে, যত সন্ত্রাসী জঙ্গি সব এখন জেলখানা থেকে মুক্ত। এই কয়দিন আগেও আপনারা দেখেন যে একটা জঙ্গি সংগঠনের 300 লোকরে সে মুক্তি দিয়ে দিয়েছে। হলি আর্টিজেন থেকে শুরু করে যেখানে যত জঙ্গি ছিল সবাইকে মুক্তি। আর জেলখানা ভরে গেছে আমার আওয়ামী লীগের নেতাকর্মী, এবং জেলখানার নেতাকর্মীদের উপরে অসম্ভব অত্যাচার। তাদের থাকার জন্য জায়গা দেয় না, মাটিতে ফ্লোরে ফেলে রাখে, শীতকালে বিকাল 5টার মধ্যে খাবার দেয়, তাদের সাথে জঘন্য আচরণ, কাউকে সেলের মধ্যে বন্দি করে রাখছে। আওয়ামী লীগের অপরাধটা কী? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগই তো স্বাধীনতা এনে দিয়েছে। ভুলে যায় কেন? আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই 15 বছরে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, সারা বিশ্বে সম্মান পেয়েছে। আজকে এই বাংলাদেশ হলো জঙ্গিদের দেশ, ইউনূসের অধীনে সন্ত্রাসীর দেশ হিসেবে পরিচিত। যে বাংলাদেশ, যে বাঙালি জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল, আজকে সেই জাতি বিজয় জাতি না, আজকে সেই জাতি পরাজিত। সেই জাতি আজকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে ফেলছে আমার দেশটা। 15 বছর 7টা মাস দিন রাত পরিশ্রম করে দেশের মানুষের আত্মমর্যাদা, সম্মান সারা বিশ্বে কোথায় নিয়ে গেছিলাম, কত উঁচু স্থানে তুলেছিলাম। আজকে এই সুদখোর ইউনূস তার চক্রান্তে আজকে বাংলাদেশের সব ধ্বংস হয়ে যাচ্ছে। ঘরে ঘরে হাহাকার, আর আমাদের নেতাকর্মীরা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ। কাজে এখানে সবাইকে রুখে দাঁড়াতে হবে, দেশকে মুক্ত করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। তাহলে এই সুদখোর ইউনূসকে বিদায় দিতে হবে। কারণ এ যতদিন থাকবে বাংলাদেশের মানুষের ভাগ্য শুধু দুর্বিষহ হবে, ভাগ্যের কোনো উন্নতি হবে না। কাজে তার হাত থেকে মুক্ত হওয়ার জন্য যা কিছু আছে তাই নিয়ে সব প্রস্তুত থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। মব জাস্টিসের নামে আইন হাতে তুলে নিয়ে যারা মারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে। এবং ইনশাল্লাহ এই শাস্তি আমরা দেব। ওই ইউনূসরা সাজা পাবে, তার ওই যারা লাঠিয়াল বাহিনী আর মব জাস্টিস আর নির্যাতন করে মারছে, অত্যাচার হচ্ছে, ঘর বাড়ি পোড়াচ্ছে, তাদেরও শাস্তি পাওয়া লাগবে। এবং আপনাদের একটা কথা বলি, গেরিলা যুদ্ধ করে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে। কাজেই সেইভাবেই আপনি যতক্ষণ পর্যন্ত রুখে না দাঁড়াতে পারবেন ততক্ষণ পর্যন্ত মুক্তি আসবে না। কাজে সেভাবে সবাইকে প্রস্তুত হবে, এক হতে হবে। এই দুঃসময় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কে কী করলো না করলো এটা শুনতে চাই না। যে যেখানে আছেন সেই আপনি নেতৃত্ব দেবেন, দিয়ে আজকে এই দেশটাকে এই জঙ্গি শাসক, খুনি, ফ্যাসিবাদ, সব থেকে দুর্নীতিবাজ
ইউনূসের হাত থেকে রক্ষা করতে হবে। কারণ আমরা নাকি দুর্নীতি করেছি, তো এই 7 মাসের মধ্যে যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেল, তার ওই সমন্বয়করা, উপদেষ্টারা এবং ইউনূস নিজেও তো কম টাকা এবং 3-4টা ব্যবসাও ইতিমধ্যে নিয়ে নিয়েছে। ক্ষমতা এসেই তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, সেই মামলা বাতিল করেছে। 666 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে সেই মামলা রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট, সেই মামলাও প্রত্যাহার করেছে। একটা প্রশ্ন, 666 কোটি টাকার যদি তার ট্যাক্স হয়, তাহলে কত হাজার কোটি টাকার সম্পত্তি তার কোথা থেকে পেল? গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছিল মাত্র 6,000 টাকা বেতনে। 6,000 টাকা বেতনের এমডির আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কিভাবে? কাদের টাকা? দিনের পর দিনে দেশের মানুষের অর্থ সম্পদ লুটেছে, গরিবের রক্ত চুষে খেয়েছে। ওই অভ্যাসটা এখনও যায়নি। কাজে এর হাত থেকে দেশকে রক্ষার জন্য যে যেভাবে পারেন সেভাবেই কাজ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ এই অন্ধকার আর থাকবে না, আবার আলো ফুটবে, দেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব 2041 সালের মধ্যে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, গণ অভ্যুত্থান হয়েছে, আর সেই অভ্যুত্থানে সকল মানুষই অংশগ্রহণ করেছিল। আমরা দেখেছি যে রাজনৈতিক দলের বাহিরে সাধারণ মানুষও অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, কিন্তু সেই অভ্যুত্থানটি কি জনগণের স্বার্থে হয়েছিল এবং সেই অভ্যুত্থানকে জনগণ কি ছত্রপোষ একেবারে নিজের ইচ্ছাতে গিয়ে সেই আন্দোলনে যোগ দিয়েছিল? আমরা দেখেছি সাধারণ মানুষ এবং মধ্যবয়সী এবং বৃদ্ধ সকল মানুষ সেখানে অংশগ্রহণ করেছিল, একমাত্র উদ্দেশ্য ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য, গণহত্যা বন্ধের জন্য। কিন্তু সেই ছাত্রই কি প্ল্যান করেছিল, পূর্ব পরিকল্পিতগুলো ছিল এই বিষয়? অবশ্যই এগুলা নিয়ে এখন আলোচনা আসছে, কেননা মেটোক্লাসলি প্ল্যান বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে